111 কিন্তু প্রথম 15 দিনের মধ্যেই, 1 মাসের মধ্যে টপ টু বটম টপ ব্রাশ বিএনপি আওয়ামী লীগের গ্রেপ্তার করেছিল, যেটা এই সরকারের বেলায় আমি চরম মানে অনাগ্রহ দেখছি। কি ডেইলি একটা আটটা করে আওয়ামী লীগের ধরছে, তাও কোথাকার নুরুজ্জামান কি রংপুরে বাড়িতে, তারা ধরুক, কিন্তু আজকে দুর্নীতিবাজদের গ্রেপ্তার কোথায়? আজকে যারা ব্যাংক লোপাট করলো তাদের গ্রেপ্তার কোথায়? এত রাজনৈতিক স্যাক্রিফাইস করার পরও তারা যে বাংলাদেশে কোনো সামাজিক সম্মান পায় না, সামাজিক মূল্যায়ন পায় না, যতগুলো কর্মী ততগুলোই ভোট, এর কারণ হচ্ছে তারা মুক্তিযুদ্ধ নিয়ে সঠিক মূল্যায়ন আজ পর্যন্ত করেনি এটি। এবং তারা যেটা লিখেছে এটি চরম ধৃষ্টতা, এবং আমি এর তীব্র নিন্দা করি। প্রত্যাহার করেছে ভালো কথা, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মাটি কোনো চরমপন্থাকে গ্রহণ করে না, সেইটা ডানপন্থা হোক বামপন্থা হোক। অতীতে বামপন্থীরা নকশাল আন্দোলন করে অনেক মেধাবী ছেলে জীবন বিসর্জন দিয়েও এখানে বাম আন্দোলন প্রতিষ্ঠা করতে পারেনি। ঠিক উগ্র ইসলামী মৌলবাদীরাও এখানে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। বাংলাদেশের মানুষ উদার গণতান্ত্রিক দেশ, তারা ধর্ম পালন করে, ধর্মান্ধ নয়, ধর্ম ব্যবসায়ী নয়। এখানে আমি আরো একটা বিষয় একমত যে 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাবে এইভাবে সব ফেলে, তার আত্মীয়দেরকে অবশ্য আগে 3 তারিখই পালিয়ে দিয়েছে, মানে বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে, তার যে জঘন্য অভ্যাস। তো 5ই আগস্টের সন্ধ্যা পর্যন্ত আমরা বিহব্বল থাকলাম। সরকার তো আর 5 তারিখ রাত্রে শপথ নেয়নি, সরকার শপথ নিল 8 তারিখ রাত 9টায়, অর্থাৎ 5, 6, 7 3 দিন এবং 8 তারিখ সন্ধ্যার পরে। এই 4 দিনের মাথায় যে সরকার শপথ নিল, এইখানে বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, ইসলামী দল, অন্যান্য বামপন্থী দল, উদারপন্থী দল, ছাত্র আন্দোলনের সমন্বয়করা, আমরা তো দেখলাম তারা ক্যান্টনমেন্টও অনেকে গেলেন, বঙ্গভবনও 2-3 বার বৈঠক করলেন, এবং সেইখানে বৈঠকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব চরম দেউলিয়ার পরিচয় দিলেন। আপনাকে আমি একটা কথা বলি, এই ডক্টর স্নিগ্ধা রিজওয়ানারও দৃষ্টি আকর্ষণ করি, ফরাদ ভাই আছেন এবং আমাদের তরুণ প্রজন্মের নেতা ও লাইনে আছে কিনা আয়াতুল্লাহ বেহেস্তি সাহেব, ওনাকেও, ওনাদের এটা আরো বেশি শোনা দরকার। ইন্ডিয়াতে একটা ডিবেট হয়েছিল 1912-13 দিকে, দ্য গ্রেট ইন্ডিয়ান ডিবেট, এবং এই ডিবেটটা হয়েছিল শান্তিনিকেতনের অলিন্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাপুজি, মানে ভারতের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী। এবং আপনারা জানেন কি না, বাপুজি নাম কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া, আবার রবীন্দ্রনাথকে যে গুরুজি আমরা সবাই কবিগুরু বলে, সেটাও মহাত্মা গান্ধীর দেওয়া। এই 2 অসাধারণ লোকের অসাধারণ ডিবেট হয়েছিল প্রায় 3 দিন 4 দিন ধরে, যে মহাত্মা গান্ধী যে স্বদেশী আন্দোলন করে কাপড় পরাচ্ছে, বিদ্যালয় থেকে ইংরেজি মানের স্কুল কলেজ ছেড়ে দিচ্ছে, স্বদেশী স্কুল, স্বদেশী পোশাক, চরকা, খদ্দর। রবীন্দ্রনাথ আপনারা পড়েছেন অনেকে, তার ঘরে বাইরে উপন্যাসে কিন্তু রবীন্দ্রনাথ তার স্ট্যান্ড বলে দিয়েছে তার গল্পের এক চরিত্রতে। যাই হোক, তো সেই ডিবেটে রবীন্দ্রনাথ বারবার একটা কথা বলেছিল মহাত্মা গান্ধীকে, যে আপনি যোগ্য হন, আপনি যে কাপড় চুপড় পুড়িয়ে দিচ্ছেন, ব্রিটিশদেরকে তাড়াবেন, ঠিক আছে, আপনার দেশীয় বস্ত্র কোথায়? আপনি যে স্কুল কলেজ থেকে ছেলে মেয়েকে বের করে আনছেন, আপনার স্কুল কয়টা বানাচ্ছেন? তারপরে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা সাংঘাতিক কথা বলেছিল, এইটা আমাদের এখানে উপস্থিত সকল আলোচক এবং সারা বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ বলেছিল মহাত্মা গান্ধীকে, যে আপনি এই যে ভারত মাতার যে কনসেপ্ট দিচ্ছেন, জেনোফোবিয়া ন্যাশনালিজমের আপনি উদ্ভব ঘটাচ্ছেন, অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ, ভারত ইজ দ্য বেস্ট, তার মানে আপনি বিশ্ব সভ্যতা, বিশ্ব মানবিকতাকে আপনি উপেক্ষা করছেন। দেখেন, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধীরা এমনি এমনি ইতিহাসের অংশ হয় না। আজকে ভারত পদে পদে অনুভব করছে যে উগ্র জাতীয়তাবাদের ফল কি, আজকে চরম হিন্দুত্ববাদী মোদী ক্ষমতায়। তো যাই হোক, আমি বাংলাদেশ প্রসঙ্গে, আর ফরাদ ভাই জওহরলাল নেহরুর যে একটা উদাহরণ দিয়েছেন, আমাদের তরুণ প্রজন্মের ছাত্র নেতাদের যারা ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, আমাদের জাতীয় নেতারা তো শেখে না কিছু, তাদের জন্য বলি, জওহরলাল নেহরু
তার বিখ্যাত 4-5টা বই লিখেছিলেন জেলখানায়, যখন তিনি মোট 12 বছর জেলে ছিলেন। তো জওহরলাল নেহরু যখন ভারতের প্রধানমন্ত্রী, তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি আর নতুন কোনো বই লিখছেন না, তো বলেছিলেন আমি জেলখানা ছাড়া বই লিখতে পারি না, রসিকতা করে বলেছিল। এই এক ধরনের ত্যাগের রাজনীতির ঐতিহ্য আমাদের এই উপমহাদেশে আছে। তো সবকিছুকে অস্বীকার করে মানে আমি সেরা, এই জেনোফোবিয়া ইডিওলজি থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। ছাত্ররা, আপনি আর আয়াতুল্লাহ বেহেশতি সাহেব যে আলোচনা করছিলেন, এই আলোচনায় অনেকগুলো আমি যোগ করতে চাই। একটা কথা হচ্ছে, রাষ্ট্রের কিছু কাঠামো আছে, রাষ্ট্রের কিছু মেকানিজম আছে, এবং এটা নির্ভর করে ড্রাইভিং সিটে কে থাকে, গাড়ির স্টিয়ারিং কার কাছে থাকে। 111-এর অনেক দোষ থাকতে পারে, হয়তো অনেকদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু এখানে ফরহাদ ভাই, ডক্টর স্নিগ্ধা, রিজওয়ানা এবং তখনও অনেক ছোট হতে পারে আমাদের ছাত্রনেতা আয়াতুল্লাহ বেহেশতি সাহেব, কেউ অস্বীকার করতে পারবেন না যে 111-এর দুদকের চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা আব্দুল মতিন, আর্মির চিফ মইনিউ, 9 ডিভিশনের চিফ দুর্নীতি প্রতিরোধ সেলের চেয়ারম্যান জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, এর আগে বাংলাদেশের মানুষের আইডিয়া ছিল যে বিএনপি আওয়ামী লীগের কোন নেতার দুর্নীতি করলে তাদেরকে গ্রেপ্তার করা যায় না, জেলা নেতাকে গ্রেপ্তার করা যায়, কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা যায় না। 111 কিন্তু প্রথম 15 দিনের মধ্যেই, 1 মাসের মধ্যে টপ টু বটম, টপ ব্রাশ বিএনপি আওয়ামী লীগের গ্রেপ্তার করেছিল, যেটা এই সরকারের বেলায় আমি চরম মানে অনাগ্রহ দেখছি। কি ডেইলি 1টা-8টা করে আওয়ামী লীগের ধরছে, তাও কোথাকার নুরুজ্জামান কি রংপুরে বাড়িতে, তারা ধরুক, কিন্তু আজকে দুর্নীতিবাজদের গ্রেপ্তার কোথায়? আজকে যারা ব্যাংক লোপাট করলো তাদের গ্রেপ্তার কোথায়? আজকে যারা, যখন আয়াতুল্লাহরা আন্দোলন করে তাদের সহযোদ্ধারা জীবন দিচ্ছে, আমরাও যে যার মতো সমর্থন করছি, রাজপথে আসছি, হাইকোর্টে ছাত্রদের অ্যারেস্ট করার প্রতিবাদে আমরা বলছি, আমাদের বারের এখনো সভাপতি খোকন সাহেব বলেছে আমাকে গ্রেপ্তার করো, আমাদেরকে গ্রেপ্তার করেন, ছেলেদেরকে ছাড়েন। আয়াতুল্লাহর মনে থাকবে বোধহয় 1 তারিখে মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম দিয়েছিল, তাই না আয়াতুল্লাহ সাহেব? 1 আগস্ট আপনারা একটা প্রোগ্রাম দিয়েছিলেন না, মার্চ ফর জাস্টিস, হাইকোর্ট উদ্দেশ্য করে? হ্যাঁ, তো সেইখানেও সবাই আমরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার ছেলে মেয়েদের বাঁচিয়েছে। তাহলে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের বুদ্ধিজীবী নেতৃত্ব, ছাত্র আন্দোলনের যারা অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দায়িত্ব পালন করেছে, সবাই আমরা এই দেউলিয়া পরিচয় দিয়েছি। কারণটা কি? কারণ ওইখানে কারো লক্ষ্য ছিল আমি অ্যাডভাইজার হব, কারো লক্ষ্য ছিল একটা সরকার করে যেনতেন ভাবে 2-3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে যে ভোটে কিভাবে জিতা যায়। তো যাই ঘটুক, এখন তো এটার ব্যবচ্ছেদ করে লাভ নাই, যেটা ঘটে গেছে তাই বলে আমাদের 2000 ছেলে মেয়ের জীবনের আত্মদানকে বৃথা করতে দেওয়া যাবে না, 25,000-এর বেশি আহতদের আত্মনাদকে ভুলুণ্ঠিত করা যাবে না, এবং দীর্ঘ 16 বছরের যে লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ, রাজনৈতিক নেতা কর্মীদের খুন গুম, সবগুলোকে মিলে যে স্বপ্ন 72-এ ব্যর্থ হয়েছে, যে স্বপ্ন 90-তে ব্যর্থ হয়েছে, সেই স্বপ্ন এইবার ব্যর্থ হতে দেয়া যাবে না। এই ব্যাপারে আমি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে অনুরোধ করি, প্রয়োজনে আপনি উপদেষ্টা বদল করেন, আর উপদেষ্টা নেন, ছাত্র উপদেষ্টা যেরকম নেবেন, আবার বিভিন্ন বিষয় অভিজ্ঞ লোকদেরকেও রাখতে হবে। অভিজ্ঞতা, তরুণদের অদম্য সাহস, প্রেরণা, এগুলোর মিশ্রণেই একটা জাতি গড়ে ওঠে। আর এখন আসেন আপনি বিএনপি এবং আওয়ামী লীগের প্রোগ্রাম দেখেন। আমি আপনার বোধহয় পরশুদিনও আপনি আমাকে ডেকেছিলেন, আই এম গ্রেটফুল টু ইউ। আমি সেদিনও বলেছি আওয়ামী লীগের কর্মসূচি তারা অনলাইনে দিয়েছে, তারা চায় এই প্রোগ্রাম নিয়ে খুব আলোচনা হোক, অর্থাৎ তারা আলোচনার টেবিলে বিভিন্ন মিডিয়াতে তাদের প্রোগ্রামগুলো আলোচনা হোক। আমি বলছি না যে আপনি আলোচনা করবেন, ইট ইজ আপ টু ইউ, কিন্তু আমি এটা আলোচনা করা অর্থহীন মনে করি। কয়জন নামবে, কে নামবে, লেটস ওয়েট। এইটা নিয়ে খুব গুরুত্ব দেওয়ার বা এটাকে নিয়ে তোড়জোড় করারও কিছু নেই, কারণ আওয়ামী লীগের যে অবস্থা, তাদের যে নৈতিক অবক্ষয় হয়েছে, তাদের মূল নেত্রী পালিয়ে গেছে, অন্য নেতারা পালিয়েছে। 75-এর 15ই আগস্টের বিপর্যয়ের পরও আওয়ামী লীগের তদানীন্তন নেতাদের নৈতিক অবক্ষয় ছিল না। বঙ্গবন্ধু বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করেছিলেন
এবং কিন্তু তার নিষ্ঠুর মৃত্যু হত্যা, তার শিশুপুত্র রাসেলের হত্যার মধ্য দিয়ে একটা অন্য ধরনের আবেগ ওই সময় ছিল, কিন্তু এখনকার মতো না। কাজে আওয়ামী লীগ কি দিচ্ছে না দিচ্ছে এটা আওয়ামী লীগের মাথা ব্যথা, আমি এই নাগরিক হিসাবে এটি নিয়ে ভাবতে প্রস্তুত না। নাগরিক হিসেবে আপনাকে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে মুক্তিযুদ্ধ নিয়ে যেটা একটা প্রচারপত্রে, মানে শিবিরের প্রচারপত্রে মাসিক, মনে হয় মান্থলি এটা বের হয়, সেই প্রচারপত্রে একটা কথা উল্লেখ করেছিল যে মুসলমানরা না বুঝেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এরকম একটা বাক্য, এবং শেষ পর্যন্ত তারা কিন্তু সেটা উইথড্র করেনি এবং তারা যা বলছে তাই ঠিক আছে এরকম দাবি করছে। সেই বিষয়টা আপনার চোখে পড়েছে কিনা, যদি আমাদের আজকের প্রসঙ্গের মধ্যে না, আপনার কাছে শুনতে চাই যে বিষয়টাকে না, আপনার। আমি আমি কালকে আরেকটা বাংলাদেশের এক টিভি টক শোতে গিয়ে আমি এই আলোচনা করেছি। আমি আমি শিবিরের যে ছাত্র সংগঠনের যে ওদের যে কি পত্রিকা ছাত্র সংবাদ, আমার বিশ্বাস ছাত্র আমার মতো সংবাদ, বাংলাদেশ, হ্যাঁ ছাত্র সংবাদ, হ্যাঁ, ঠিকই তা বলছেন। আমার মতো, আমার ধারণা আমার মতো বাংলাদেশের বহু মানুষ এটা জানতো না যে এরকম একটা পত্রিকা ওরা বের করে। তো এটা অত্যন্ত ধিক্কার দেই, আমি নিন্দা জানাই। এবং আজকে যেটা আমি শুনেছি যে তারা প্রত্যাহার করে নিয়েছে, সেই লোক যে লিখেছে তাকেও নাকি সম্পাদকের পদ থেকে দায়িত্ব দিয়েছে। আমি আপনাকে একটা সহজ করে বলি, আমি খুব ডাইরেক্ট কথা বলা পছন্দ করি। শেখ হাসিনার আমলও বলেছি, এর আগে খালেদা জিয়ার আমলও বলেছি, এরশাদের আমলে মিছিলও করেছি, হয়তো ভবিষ্যতে যারা আসবে তাদের আমলও বলবো। এই সরকারেরও দোষ যেটা হবে ধরবো, যেটা প্রশংসা করব। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিররা এত রাজনৈতিক স্যাক্রিফাইস করার পরও তারা যে বাংলাদেশে কোনো সামাজিক সম্মান পায় না, সামাজিক মূল্যায়ন পায় না, যতগুলো কর্মী ততগুলোই ভোট, এর কারণ হচ্ছে তারা মুক্তিযুদ্ধ নিয়ে সঠিক মূল্যায়ন আজ পর্যন্ত করেনি এটি। এবং তারা যেটা লিখেছে এটি চরম ধৃষ্টতা, এবং আমি এর তীব্র নিন্দা করি। প্রত্যাহার করেছে ভালো কথা, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এবং আমি তো মনে করি এটা ভারতের হেজিমনির ফসল, কারণ এই যে কোনোটা বিচ্ছিন্ন দেখলে হবে না, মেয়েদেরকে ফুটবল খেলতে না দেওয়া, মুক্তিযুদ্ধকে অপমান করা। শেখ হাসিনার বয়ানটা কি ছিল, যে আমি না থাকলে, আওয়ামী লীগ না থাকলে এখানে মুক্তিযুদ্ধ থাকবে না, নারীদের স্বাধীনতা থাকবে না, দেশটা একটা ধর্মীয় উন্মাদনার মধ্যে যাবে। আমরা তো বিভিন্ন জায়গায় এরকম দেখছি। এই যে ওয়াজ মাহফিলে যেভাবে দু একজন ওয়াজ করে বলছে মেয়েদের ঘরে ফিরিয়ে আনো, অত্যন্ত লজ্জাজনক। আমি সরকারকে অনুরোধ করব, এবং আমি সকলকে, আন্দোলনের সকল পক্ষকে, সকল রাজনৈতিক দলকে, আমি আমার আইনজীবী জীবন ছাড়াও আমার একজন রাজনৈতিক মানে পর্যবেক্ষক হিসেবে রাজনৈতিক আন্দোলন করেছি ছাত্র জীবন থেকে, সেই হিসাবে বলি বাংলাদেশের মাটি কোনো চরমপন্থাকে গ্রহণ করে না, সেইটা ডানপন্থা হোক বামপন্থা হোক। অতীতে বামপন্থীরা নকশাল আন্দোলন করে অনেক মেধাবী ছেলে জীবন বিসর্জন দিয়েও এখানে বাম আন্দোলন প্রতিষ্ঠা করতে পারেনি। ঠিক উগ্র ইসলামী মৌলবাদীরাও এখানে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। বাংলাদেশের মানুষ উদার গণতান্ত্রিক দেশ, তারা ধর্ম পালন করে, ধর্মান্ধ নয়, ধর্ম ব্যবসায়ী নয়। আর মুক্তিযুদ্ধ আমাদের সকলের গৌরব। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে বলে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করা, মুক্তিযুদ্ধকে নিয়ে অবজ্ঞা করা, এটি রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত বলে আমি মনে করি। কোনো কিছুই আকাশ থেকে আসে না। আমাদের বৈষম্যহীন সমাজের জন্য যে মুক্তিযুদ্ধের স্বপ্ন, সেই স্বপ্ন একাকার হয়ে গেছে 24-এর ছাত্র জনতার জুলাই 36-এ আবারও বৈষম্যহীন সমাজ। অর্থাৎ অধিকার সবার থাকবে, রাজনৈতিক দ্বিমত থাকবে, কিন্তু রাজনৈতিক হানাহানি থাকবে না। আমি শেষ করছি এই কথা বলে, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনারা যে সাফল্যের পরিচয় দিয়েছেন, ভারতকে ডিল করার ক্ষেত্রে অতি দ্রুত 4টা কমিশনের রিপোর্ট এসেছে, আরো বোধহয় 7টা কমিশন আছে, সেই রিপোর্টগুলো নিয়ে দ্রুত আলোচনায় বসেন, বারবার গোল টেবিল বৈঠক করেন। শুধু আপনার কি যেন বলে ফটো সেশন করলে হবে না, যেরকম ছাত্রদের সংস্কারে ছাত্রদেরকে যুক্ত করেন, শিক্ষকদের, আইনে আইনজীবীদের, প্রশাসনে প্রশাসকদের, মানে যার যার অংশীজনরা, এবং দ্রুত এই সংস্কারগুলোকে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আনেন। তাতে যদি প্রয়োজন হয় গণভোটের ব্যবস্থা করেন। এবং চূড়ান্ত এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের একটি নিরপেক্ষ, সুষ্ঠু, সকলের অংশগ্রহণমূলক, কালো টাকার প্রভাব মুক্ত, যে কোনো ধরনের উন্মাদনা মুক্ত,
সে ধর্মীয় উন্মাদনা হোক আর শেষ করবেন মতবাদের উন্মাদনা মুক্ত একটা গণতান্ত্রিক সভ্য নির্বাচনের জন্য আমরা সবাই কাজ করব। ধন্যবাদ।